নমস্কার সবাইকে। আরো একবার আপনাদের স্বাগত জানাই বাংলা আবারের এই বিশেষ অনুষ্ঠানে। আজকে একটি বিশেষ বিষয় আমরা আলোচনা করব, সেটি হলো পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ 1757 সালের 23শে জুন হয়েছিল এবং তার যে সুদূর বিস্তারী যে প্রভাব, শুধু বাংলায় নয়, শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে যে প্রভাব ফেলেছিল সেই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এবং আমাদের সঙ্গে আজকে আছেন বিশেষ অতিথি, উনি একজন ঐতিহাসিক, ইতিহাসের অধ্যাপক শ্রী রবিরঞ্জন সেন মহাশয়। উনি কাটোয়া কলেজের ইতিহাসের অধ্যাপক এবং ইতিহাস ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। পলাশীর যুদ্ধের যে ইফেক্ট, পলাশীর 1757 সালের 23শে জুন যে যুদ্ধটা হয়েছিল, এটা যুদ্ধও বলা যায় না, এটাকে প্রহসনও বলা যায়। সেই যুদ্ধের যে সুদূর প্রভাবী ফল হয়েছিল সেই সম্বন্ধে জানবো। তো তার আগে একটু কনটেক্সট না দিলে নয়। যে দেখুন, মুঘল সাম্রাজ্য প্রায় শেষ হয়ে গেছে ঔরঙ্গজেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে 1707 সাল নাগাদ। এদিকে মারাঠিদের যে বড় প্ল্যান ছিল যে হিন্দু পাদশাহী একটা সাম্রাজ্য তৈরি করবে, সেটা পানিপথের তৃতীয় যুদ্ধে সেটা বন্ধ হয়ে যায়। এবং তার আগেই 1742 থেকে 47-এর মধ্যে মারাঠি কিছু সৈনিকরা বাংলা আক্রমণ করে। আলীবর্দী খান তখন নবাব, এবং আলীবর্দী খান প্রায় 5টা যুদ্ধতেই প্রায় মারাঠিদের আটকিয়ে রাখে। তার সঙ্গে সঙ্গে বর্গীরা আসে, হামলা করে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়, মানুষ মারা যায়। তো আলীবর্দীর তখন প্রতিপত্তি কমে যাচ্ছে। এই সময় কিছু ইউরোপিয়ানরা আসছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। না আছে কোনো পাওয়ারফুল সুলতান বা নবাব বা রাজা, এইরকম একটা মাৎসনায় পরিস্থিতিতে এই যুদ্ধটা হচ্ছে। তো একটু রবিরঞ্জন বাবুকে অনুরোধ করছি যে একটু কনটেক্সটে বলুন, ওই সময় কি হচ্ছিল বাংলা। ওই সময় সারা ভারতবর্ষের আমরা যদি পটভূমিটা দেখি, তাহলে মুঘল সাম্রাজ্য তার মৃত্যুসজ্জায় পৌঁছে গিয়েছিল। যদিও মুঘল সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে 1857 পর্যন্ত ছিল, কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মুঘল সাম্রাজ্য মোটামুটি তার পূর্বেকার যে রূপ ছিল তার একটি ছায়াতে পরিণত হয়ে গিয়েছে। এবং 1739-এ যখন নাদির শাহের আক্রমণ ঘটে দিল্লিতে, সেই সময় মুঘল সাম্রাজ্যকে বলা হয় আ গর্জিয়াসলি ড্রেসড কর্পস, মানে একটা সুন্দর করে সাজানো মৃতদেহ। তো তখনই বোঝা যায় যে এর আসল কোনো শক্তি বা বল যে নেই। এবং বাংলার কথা আপনি বললেন, বাংলার যদি পরিপ্রেক্ষিত দেওয়া যায়, নাদির শাহের আক্রমণ দিল্লি পর্যন্ত বাংলার 1000 মাইলের ধারে কাছে আসেনি। বাংলার সেই সময় যারা ছিলেন, সুজাউদ্দিন ইত্যাদি, ওই মুর্শিদ কুলি খানের পর বাংলার নবাব নাদির শাহের নামে মুদ্রা প্রস্তুত করা শুরু করে দিয়েছিলেন এবং নাদির শাহকে পত্র প্রেরণ করেছিলেন যে আমরা আপনার অধীনে। মানে তারা এতটাই ভীত এবং সন্ত্রস্ত হয়ে গিয়েছিল যখন নাদির শাহর আক্রমণ ঘটে, যদিও বাংলার ধারে কাছে সেই আক্রমণ এসে পৌঁছায়। তো সেটা থেকেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কিরকম অন্তঃসার শূন্য হয়ে গিয়েছিল। মুঘল সাম্রাজ্যের বিষয়ে শাহ আলম যখন মুঘল বাদশাহ, সেই সময় দিল্লিতে বলা হতো এটা মুঘল দরবারের নিজস্ব যারা উর্দু এবং ফার্সি ভাষী কবিরা ছিলেন দরবারে, তারা লিখেছেন, কোনো অন্য যারা মারাঠা বা যারা মুঘলদের বিরুদ্ধে তারা কেউ লেখেননি। দরবারি কবিরা সেই সময় শায়ার তারা করছেন, হুকুমাতে শাহ আলম আজ দিল্লিতে পালাম। শাহ আলম শব্দের অর্থ হচ্ছে যিনি বিশ্বের শাহ। তো যিনি বিশ্বের শাহ, তার হুকুমাত কোথায় থেকে কোথায় যাচ্ছে? লালকিল্লা থেকে আজকের দিল্লির বিমানবন্দর যে জায়গাটা পালাম, সেই পর্যন্ত হুকুমাতে শাহ আলম আজ দিল্লি, মানে পুরানি দিল্লি থেকে পালাম পর্যন্ত। তো এইটা তারা ব্যঙ্গ করে লিখছেন। তো এই অবস্থা মুঘল সাম্রাজ্যের হয়েছিল
এবং মুঘল সাম্রাজ্যের কিছু যেগুলিকে সাকসেসর স্টেট বলা হয়, হায়দ্রাবাদ, অযোধ্যা এবং বাংলা, এই তিনটেকে বলা হয় ক্লাসিক সাকসেসর স্টেট, কারণ মুসলমান পরম্পরার মধ্যেই এইগুলি তাদেরই নাম নিয়ে কিন্তু কার্যত স্বাধীন হয়ে এরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এদের অবস্থাও সেই সময় বিশেষ করে বাংলা মুর্শিদ কুলি খান কিছুটা তাও একটা প্রশাসনকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন। মুর্শিদ কুলি খানের পর দেখা যাচ্ছে যে শাসকরা দুর্বল। আলীবর্দী খান অল্প সময়ের জন্য ছুটে বেরিয়েছিলেন, চেষ্টা করেছিলেন মারাঠাদেরও সঙ্গে তিনি ইয়ে করেছিলেন, লড়াই করেছিলেন, একটা যুদ্ধতে পরাজিত করেছিলেন এবং ছল চাতুরীর দ্বারা ভাস্কর পণ্ডিতকে তিনি হত্যা করেছিলেন। কিন্তু তারপর তিনি আবার তাদের চৌথ প্রদান করতে তিনি সম্মত হয়েছিলেন তারপরের বছর ছল চাতুরীর দ্বারা ট্যাক্স দেবেন আর কি, কর দেওয়ার জন্য রাজি হয়েছিল। হ্যাঁ, যেটা 1/4 যেটা চৌথ, যেটা যে শিবাজি যেটা শুরু করেছিলেন, চৌথ এবং সারদেশমুখী দুটি কর তিনি নিতেন। এটা ছিল একটা বিস্তারের মাধ্যম এবং এইটার মাধ্যমেই আস্তে আস্তে মারাঠা সাম্রাজ্য তৈরি হয়েছিল শিবাজির সময় থেকে। তো আলীবর্দী খান স্বীকৃত হয়েছিলেন মারাঠাদের চৌথ দিতে এবং তিনি চৌথ দিতে বাধ্য হয়েছিলেন এবং তারপরে 1752-তে সমগ্র উড়িষ্যা তিনি মারাঠাদের হাতে সঁপে দিতে বাধ্য হয়েছিলেন। উড়িষ্যাও সেই সময় কিন্তু বাংলা সুবার একটা অংশ ছিল, কিন্তু উড়িষ্যাকে তিনি সঁপে দিতে বাধ্য হয়েছিলেন এবং মারাঠারা আনুষ্ঠানিকভাবে উড়িষ্যাকে তারা অ্যানেক্স করে নিয়েছিল। মেদিনীপুর পর্যন্ত, মেদিনীপুরের কিছুটা অংশ যেটা তখন উড়িষ্যায় ছিল, সেই আজকের মেদিনীপুরের অংশ পর্যন্ত কিন্তু মারাঠা সাম্রাজ্য ছিল। এমনকি পানিপথের পরবর্তী কালেও, পানিপথের প্রসঙ্গে আপনি যেটা উল্লেখ করলেন যে সেই যে স্বপ্ন মারাঠাদের ছিল যে সমগ্র ভারত জুড়ে হিন্দু পাতশাহী, এবং সেখানে যেটা ছিল যে বিশ্বাস রাওকে তারা মুকুট দিয়ে রাজ্যাভিষেক করবে, তো সেই স্বপ্ন ব্যর্থ হয়। কিন্তু সেই স্বপ্ন ব্যর্থ হলেও যদিও মারাঠাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আমরা জানি, সেগুলি তাদের লোক বল, অর্থ বল সবকিছুতে তাদের বিরাট ক্ষতি হয়েছিল, কিন্তু সেটা সত্ত্বেও তারা অনেকটা রিকাভারি হয়ে গিয়েছিল, রিকাভারি করেছিল। এবং পরবর্তীকালে যে বিভিন্ন মারাঠা সর্দার, পরবর্তীকালে মাহাজি সিংদের সময় আমরা দেখতে পাচ্ছি যে মাহাজি সিংদের তখন দিল্লির নিয়ন্ত্রক, দিল্লির বাদশাহ তখন কিন্তু মাহাজি সিংদের পেনশন গ্রহণকারী, মাহাজি সিংদের তাকে মাসিক পেনশন দিচ্ছেন বলে দিল্লি বাদশার সাংসারিক খরচ চলছে। দিল্লির বাদশাহ চিঠি লিখছেন মাঝে মাঝে যে আপনি যেটুকু পেনশন দিচ্ছেন তাতে আমার সাংসারিক সমস্ত হারেম এবং বেগম টেগম যারা আছেন তাদের সমস্ত খরচ আমি মেটাতে পারছি না, আপনি দয়া করে একটু বৃদ্ধি করুন। তো এবার বাংলায় ফিরে আসি এবার, যে তখন আলীবর্দীর পরে তো তার নাতি সিরাজউদ্দৌলাকে আনা হলো। এটা এই কাহিনীটা একটু বলুন, কিভাবে ট্রানজিশন হচ্ছে এই সময়টা? আচ্ছা, এই কাহিনীটা বলতে গেলে দেখতে হবে যে মুর্শিদ কুলি খানের সময় থেকে ধরা হয় যে স্বাধীন বাংলার নবাবী এরকম বলে, আমরা যেটা পাঠ্যপুস্তকে পড়ি বা যেটাকে একটু গ্লোরিফাই করা হয় অনেক ঐতিহাসিকরা, যে স্বাধীন বাংলার একটা নবাবী যেন একটা ঐতিহ্যশালী একটা সময়, এই ধরনের। মুর্শিদ কুলি খান নিজে দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অল্প বয়সেই তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, তারপর তিনি তো কনভার্টেড হয়ে যান এবং সেই সময় থেকে তারপর আস্তে আস্তে তিনি প্রশাসনে উঠতে থাকেন এবং তিনি দিওয়ানি লাভ করেন, পরবর্তীকালে সুবেদার হন এবং তিনি মোটামুটি একটা স্বাধীনতা কার্যত পেয়ে যান, যদিও তিনি সবসময় মুঘল বাদশার অধীনে বলে নিজেকে আনুষ্ঠানিকভাবে সেটা তিনি প্রচার করেন। তার সময়কালে দুটো প্রক্রিয়া একসঙ্গে হয়েছে। এক হচ্ছে যে তিনি অনেক হিন্দু বাঙালি জমিদারদের বাংলার প্রশাসনিক ব্যবস্থায় স্থান দিয়েছেন, তো সেই জন্য অনেকে বলা হয় যে তিনি ধর্মনিরপেক্ষতাবাদী, উদার ইত্যাদি প্রভৃতি ছিলেন, কিন্তু বাস্তবে সেটা নয়। সেটার কারণ অন্যরা উল্লেখ করেছেন যে হিন্দু বাঙালি জমিদারদের থেকে সহজে তাদেরকে ভয় দেখিয়ে বা তাদেরকে বন্দি করে রাজস্ব আদায় করা যায়,
যেটা অন্য মুঘলদের যাদের সঙ্গে হয়তো অভিজাত বা দরবারের অন্য কোনো সম্পর্ক রয়েছে তাদেরকে অত সহজে তাদের থেকে আদায় করা যায় না। সেই সুবিধার জন্য তিনি তাদেরকে জমিদারিতে উত্থিত করেছিলেন। কিন্তু এই সমস্ত জমিদারদের ওপর তিনি যে অকথ্য অত্যাচার করতেন সেটাও কিন্তু ওয়েল ডকুমেন্টেড। সেই সময়কার সমস্ত সোর্সে আছে যে হিন্দু বাঙালি জমিদারদের ওপর কি প্রকার বা নিপীড়ন তিনি করতেন। এমনকি বলা হয় যে সেই পায়খানা ভরা একটা মানে পিটের মধ্যে তাদেরকে চুবিয়ে রাখা হতো। এই ধরনের মানে অমানুষিক নির্মম অত্যাচার তাদের সঙ্গে হতো। মুর্শিদ কুলি খানের পর সুজাউদ্দিন, তারপরে সরফরাজ খান, কার্যত তারা অত্যন্ত দুর্বল ছিলেন, নামমাত্র শাসক ছিলেন। আলীবর্দী কোন রাজ পরিবার থেকে আসেননি। আলীবর্দী ছিলেন সুজাউদ্দিন এবং সরফরাজ খানের মন্ত্রী এবং তাদের সেনানায়কের দায়িত্বে ছিলেন। তিনি অভ্যুত্থান করে নবাবকে হটিয়ে দিয়ে তিনি সিংহাসন দখল করেছিলেন। তাকে যিনি দায়িত্ব দিয়েছিলেন, তাকে যিনি উত্থান করেছিলেন যে নবাব, তার সঙ্গেই তিনি বিশ্বাসঘাতকতা করে তিনি সিংহাসন দখল করেছিলেন। অর্থাৎ বাংলার সিংহাসনে তার যে কোনো অধিকার ছিল বা বংশগত তার কোনো অধিকার ছিল এমন কিন্তু নয়। তিনি অধিকার দখল করেছিলেন, সিংহাসন নিজে তিনি ছিনিয়ে নিয়েছিলেন। এবং মারাঠাদের যখন আক্রমণ হয়, মারাঠাদের অবশ্যই অনেক সেই সময় লুণ্ঠন ইত্যাদির কথা তো প্রচলিত আছে, তার মধ্যে আমি যাচ্ছি না, সেটা একটা সম্পূর্ণ আলাদা বিষয়। তো সেই সময় তাদের সঙ্গে মোকাবিলা হয়, তাদের সঙ্গে যুদ্ধ ইত্যাদি হয়। তারপরে তাকে অনেক কিছু দিতে হয়, যেগুলি আমরা উল্লেখ করলাম, উড়িষ্যা দিয়ে দিতে হয়। এবং তিনি যখন মারা যান 1756-তে, তখন তার নাতি সিরাজউদ্দৌলা, কারণ তার পূর্বে অন্যান্য যাদেরকে তিনি ভেবেছিলেন যে হয়তো সিংহাসন দেবেন, আরো যারা হয়তো যোগ্য ছিলেন, কয়েকজন মারা যান এবং এই নাতিকে তিনি উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। এই নাতি তার খুব প্রিয় ছিল, কিন্তু প্রিয় থাকার ফলে তাকে, যেটা ইংরেজিতে বলা হয় যে স্পয়েলড চাইল্ড, তো সেই রকম ভাবেই ছোটবেলা থেকে তাকে মানুষ করা হয়েছিল, যে জন্য তার মধ্যে কোনো ধরনের সদ্গুণ বিকশিত হয়নি। এবং আলীবর্দী তাকে এতটাই ভালোবাসতেন যে সেই ভালোবাসার ফলে তিনি সম্পূর্ণভাবে বিগড়ে গিয়েছিলেন। সবকিছু তার চাল চরিত্র এবং তার যে আচরণ ব্যবহার, তো সমস্ত কিছুর বিবরণ আমরা পাচ্ছি। সেগুলি যদি জানতে চান তাহলে আমি বলবো সেগুলি না, আরেকটু এগোনো যাক। তো এই সময় সিরাজউদ্দৌলা মানে 56 সালে সিরাজউদ্দৌলা আসলো এবং 57 সালে রবার্ট ক্লাইভ এবং তার দলবল ইউরোপ থেকে এসছে এখানে, এবং তাদের সঙ্গে একটা সংঘাত শুরু হলো সিরাজউদ্দৌলার। ওইটার ব্যাপারে একটুখানি বলার পর আমরা পলাশি অ্যাকচুয়াল যুদ্ধে যাব, যে যুদ্ধটা কেন হলো এবং কিভাবে শেষ হলো। তো এই ইংরেজদের সঙ্গে কনফ্লিক্টটা সিরাজউদ্দৌলা এবং এই ব্যাপারটা একটুখানি আলোকপাত করুন। আচ্ছা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বহুদিন ধরে ভারতে তারা বাণিজ্য করছিল। কোম্পানি গঠিত হয়েছিল এবং সেটা রানী এলিজাবেথের একটা রয়্যাল একটা ডিক্রি লাভ করেছিল 1600 সালে। 1608-এ তাদের প্রথম বাণিজ্য জাহাজ হেক্টর নামে সেটা ভারতবর্ষে এসে পৌঁছয় সুরাট বন্দরে। তো পরবর্তীতে অনেক কিছু হয়েছিল। ঔরঙ্গজেবের সময়কালেই তারা অনেক কিছু কিন্তু সুযোগ সুবিধা আদায় করে নিয়েছিল। যদিও ঔরঙ্গজেবের সঙ্গে তাদের একটা সময় সংঘাত হয়েছিল এবং সংঘাতে তারা পরাজিত হয়েছিল, কারণ তখনও মুঘল সাম্রাজ্য শক্তিশালী ছিল। কিন্তু সেটা সত্ত্বেও সেই সময় তারা শুল্কবিহীন বাণিজ্য করা এবং বিভিন্ন ইয়েগুলোতে, বন্দরগুলোতে তাদের ঘাঁটি প্রতিষ্ঠা করা, এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু ঔরঙ্গজেবই তাদেরকে প্রদান করেছিলেন। ঔরঙ্গজেবের পরবর্তীকালেও তারা যেমন 1717 সালে ফারুক সিয়ারের কাছে তারা একটি ফরমান পেয়েছিলেন, যে ফরমান এর বলে তারা বাংলায় সম্পূর্ণ নিঃশুল্কভাবে বাণিজ্য করতেন এবং অন্যান্য সমস্ত বণিকদের যেখানে বাণিজ্য দিতে হতো সেখানে কিন্তু এই ইংরেজ বণিকদের কোনো বাণিজ্য প্রদান করতে হতো না। এই রকম একটা অবাধ সুবিধা
সম্রাট বা বাদশাহ ফারুক সিয়ার তাদের নামে তিনি লিখে দিয়েছিলেন 1717 সালে, এবং মাত্র 3000 টাকা বাৎসরিক তাদেরকে প্রদান করতে হতো দিল্লি দরবারে। তার পরিবর্তে তাদেরকে কোথাও কোনো রকম শুল্ক দিতে হতো না, এবং তারা যে দাস্তাক ইস্যু করতে পারতেন, যারা এক একটা কুঠি, ইংরেজ কুঠির যারা ম্যানেজার ছিলেন বা কুঠিয়াল বলা হতো, তারা যে দাস্তাক ইস্যু করতেন, সেই দাস্তাকের ভিত্তিতে তাদের কোনো বাণিজ্য জাহাজকে নবাবের সেনারা কোনো সার্চ অপারেশন বা সেগুলিকে পরিদর্শন করা, সেই অধিকারও কিন্তু ছিল না। অর্থাৎ সমগ্র একটা মুক্ত বাণিজ্যের তারা লাভ আদায় করে নিয়েছিল এইভাবে। তো এইটা কিন্তু অনেকদিন ধরেই চলছিল। তার আগে ইঙ্গো ফরাসি যুদ্ধ, ইংরেজদের সঙ্গে ফরাসিদের যে যুদ্ধ, কর্ণাটকে 3টি যুদ্ধ হয়েছে, সেখানেও কিন্তু ইংরেজরা ফরাসিদের পরাজিত করেছে। সেই সময় ফরাসিরা প্রথম এই প্রথাটা শুরু করে যে রাজনৈতিক ক্ষমতাকে দখল করা। বাণিজ্যিক ক্ষমতা থেকে রাজনৈতিক ক্ষমতায় আসা, এটা কিন্তু ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি, ইংরেজদের আগে এটা কিন্তু দুপ্লে শুরু করেছিলেন, কিন্তু দুপ্লে এটাকে ধরে রাখতে পারেননি, তিনি পরাজিত হয়ে গেছিলেন। কিন্তু এইখান থেকে আইডিয়াটা নিয়ে ইংরেজরা পরবর্তীকালে, এবং তারা তখন চিঠি লিখছে, ইংরেজ এখানকার যারা ম্যানেজার, তারা তাদের মানে কোম্পানি বসেসদের লন্ডনে তারা চিঠি লিখছেন যে এখানে আমাদের যদি ব্যবসা করতে হয়, then business has to be conducted holding the sword in the hand। এই চিঠিও রয়েছে আমাদের কাছে। তো এইভাবে তারা সেই সময় লিখছিলেন, এবং এটাই তাদের মনের মধ্যে ছিল যে তারাও এটা জানতেন, প্রথমেই আমরা যেটা আলোচনা করলাম, যে ভারতীয় এই সমস্ত রাজত্বগুলি, বিশেষ করে মুঘল এবং মুঘলদের উত্তরসূরি যে রাজত্বগুলি, তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, এবং তাদেরকে একটা ধাক্কা দিলেই তারা যে উল্টে পড়বে, এটা ইংরেজরা খুব ভালো করে জানতেন। সেটা তারা জানতেন বলেই তারা সেটা সুযোগ নিয়েছিলেন। আলীবর্দীর মৃত্যুর পর, আলীবর্দীর মৃত্যুর সময় পর্যন্ত তারা নবাবের সঙ্গে খুব একটা বেশি ঘাটাতেন না, যদিও তারা নিজেদের ঘাঁটিকে তারা শক্তিশালী করে তুলছিলেন, কিন্তু সেইভাবে তারা অতটা সরাসরি প্রত্যক্ষ সংগ্রামের মধ্যে যেতেন না। আলীবর্দীর মৃত্যুর পর তারা প্রত্যক্ষভাবে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলেন। কিরকম? এক হচ্ছে যে কলকাতা, তাদের যেটা ঘাঁটি, ফর্ট উইলিয়াম মানে ফর্ট যেটা ছিল ওল্ড ফর্ট, সেটাকে তারা শক্তিশালী করেছিলেন, এবং সেটাকে তারা মানে অস্ত্র শস্ত্র দিয়ে সেটাকে তারা সজ্জিত করছিলেন, যেটা নবাবের অনুমতি ছাড়াই করছিলেন। তাছাড়া কৃষ্ণদাস বলে রাজবল্লভের পুত্র, যিনি নবাব যাকে প্রতারক বলে যাকে গ্রেপ্তার করার পরোয়ানা দিয়েছিলেন, তাকে ইংরেজরা আশ্রয় দিয়েছিলেন কলকাতায়, যেটা সরাসরি নবাবকে একটা চ্যালেঞ্জ। তো এই ধরনের কিছু বিষয় নবাবের অধিকারকে তারা প্রত্যক্ষভাবে চ্যালেঞ্জ জানায়, তার ফলে নবাবের সঙ্গে তাদের একটা সংঘর্ষ হয়। নবাব কলকাতা দখল করে, সেই সমস্ত ইতিহাস তো ভালোভাবে জানা আছে, এবং কলকাতা দখল করে তারপরে ইংরেজরা আবার সেটাকে পুনরুদ্ধার করে। ক্লাইভ সেই সময় মাদ্রাসে ছিলেন। কলকাতা নবাব দখল করার পর ক্লাইভকে মাদ্রাস থেকে পাঠানো হয়, ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসনকে মাদ্রাস থেকে প্রেরণ করা হয়। তিনি এখানে এসে তিনি কিন্তু আত্মবিশ্বাসী ছিলেন যে আমরা নবাবের সঙ্গে বোঝাপড়ায় যাব না। নবাব কিন্তু কলকাতা দখল করার পরও তিনি ইংরেজদের সঙ্গে কিন্তু মীমাংসা চেয়েছেন। অনেকবার তিনি কিন্তু দূত প্রেরণ করেছিলেন, নারায়ণ দাস বলে একজনকে, আরেকজনকেও তিনি কয়েকবার তিনি প্রেরণ করেছিলেন যে ইংরেজদের সঙ্গে একটা বোঝাপড়া করে নেবার জন্য। কিন্তু ক্লাইভ আত্মবিশ্বাসী ছিলেন যে আমরা নবাবের সঙ্গে সংঘর্ষে যাব এবং আমরা এখান থেকে জয়ী হয়ে বেরোবো। সেই জন্য তিনি কিন্তু সেই বোঝাপড়াতে রাজি হননি, এবং তারপর তিনি মুর্শিদাবাদ আক্রমণ করেন কলকাতা হয়ে, যেখানে কাটোয়া হয়ে, সেখানে আমরা জানি যে ব্যাটল অফ কাটোয়া হয়েছিল, কারণ সেটা গেটওয়ে টু মুর্শিদাবাদ ছিল। এবং কাটোয়া একটুখানি ইন্টারাপ্ট করে থামাচ্ছি, যে এই যে কাটোয়ার কথা উল্লেখ হলো, কাটোয়াতেই এখন আছেন আমাদের অধ্যাপক সেন, এবং আমারও জন্ম ওখানে।
হ্যাঁ, তো এখানে যে মারাঠিদের 5টা যুদ্ধ হয়েছে মারাঠিদের সাথে, তার মধ্যে বোধহয় 4টে বোধহয় কাটোয়ার বর্ধমান মিলে হয়েছে। আর এই যে যুদ্ধের কথা বললেন সিরাজ আসার পর, এই যুদ্ধটাও কাটোয়াতে একটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এর আগেও ব্যাটল অফ কাটোয়া হয়েছে 1740 এবং অন্যান্য সময়। মারাঠাদের সঙ্গে তো হয়েছে, দাইহাটে তো ঘাঁটি ছিল, ভাস্কর পণ্ডিতের দুর্গা দালানের অবশিষ্টাংশ এখনো দাইহাটে আছে গঙ্গার পাড়ে। তো হ্যাঁ, তো এখানে কাটোয়া দুর্গ ইংরেজরা দখল করে, কাটোয়াকে বলা হতো গেটওয়ে টু মুর্শিদাবাদ। তো ইংরেজরা সেটাকে দখল করে তারপরে উত্তর দিকে তারা পলাশির দিকে যায় এবং পলাশিতে এই যুদ্ধটা হয়, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো এইবার এই যে যুদ্ধটা হলো, যুদ্ধটা তো মাত্র মানে কয়েক ঘন্টায় বলা যায়, একটা দিনের যুদ্ধ। এবং সেখানে দেখা গেল যে মারাঠি বলছি, সিরাজদৌল্লার দিকে প্রায় 50,000 সৈন্য, শতিনেক হাতি, এত কামান, এত থাকা সত্ত্বেও ইংরেজরা মাত্র কয়েক 3,000-এরও কম সৈন্য নিয়ে, এবং বেশিরভাগই ভারতীয় সিপাহী ছিল, এবং তাদের এই এখানকার আবহাওয়া সম্বন্ধে খুব একটা জানাশোনা ছিল না, নতুন এসছে, আমবাগানের মধ্যে জঙ্গলে, তারপর বৃষ্টি হচ্ছে। তো এই যুদ্ধটা কেমন করে শুরু হলো আর সমাপন হলো, আপনি একটু বলুন। এই যুদ্ধতে তো সিরাজউদ্দৌলার অধিকাংশ বাহিনী তো লড়াই করেনি। তার কারণ হচ্ছে যে মীর জাফর এবং অন্যান্য যারা ছিলেন, মীর জাফর তো সেনাপতি ছিলেন এবং তার অধীনে অন্যান্য যারা ছিল তারা, তাদের সঙ্গে ষড়যন্ত্র আগে থেকেই হয়েছিল যে তারা অংশগ্রহণ করবে না। তো তার ফলে সেটা তো পরিষ্কার বোঝাই যায় যখনই যুদ্ধটা শুরু হয় যে একটা বড় অংশ সেখানে অংশগ্রহণ করেনি, বরং নবাবের হয়ে যারা কিছুটা যুদ্ধ করেছিল সেটা হচ্ছে ফরাসি সেখানে যে একটা ডিট্যাচমেন্ট ছিল, তারা কিছুটা কামান টামান দিয়ে তারা কিছুটা চেষ্টা করেছিল যুদ্ধ করবার, বাকিরা কেউ যুদ্ধ করেনি। এবং নবাব সেটা কিছুক্ষণ পর বুঝতেই পারে। নবাব যখন সেটা বুঝতে পারে, এই বিদ্বেষের আসল কারণটা কি, মানে সিরাজদৌল্লাকে নবাব যখন সেটা বুঝতে পারেন তখন তিনি মীর জাফরকে ডেকে পাঠান এবং যুদ্ধের মধ্যে বলা হয় যেগুলো, যে তিনি নিজের পাগড়ি খুলে তিনি মীর জাফরের হাতে দিয়ে দেন একটা প্রতীকী রূপে যে আমার সম্মান তোমার হাতে, এবং মীর জাফরকে অনেক কিছু আবেগ প্রবণ কথা বলেন, এবং মীর জাফরও নাকি এতটাই আবেগ প্রবণ হয়ে যান যে সেই মুহূর্তে তিনি নাকি কোরআনের ওপর শপথ করেন যে আমি আপনার সঙ্গে আছি, কিন্তু সেই শপথের পর আবার যা হবার তাই আর কি। তো এই ধরনের ঘটেছিল এবং সেই যুদ্ধে প্রেডিক্টেবলি সিরাজ পরাজিত হয়ে যান। সিরাজ সেখান থেকে পলায়ন করে তিনি ওই রাজমহলের দিকে, এবং সেখানে তাকে বন্দি করা হয়, বন্দি করে আবার মুর্শিদাবাদ নিয়ে আসা হয় এবং পরের দিন তাকে সেখানে হত্যা করা হয়। তো সিরাজের বিরুদ্ধে এই যে একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্যে যেমন ইংরেজরা ছিলেন এবং মীর জাফর ছিলেন, এদের নাম তো আমরা জানি, তার সঙ্গে সঙ্গে জগৎ শেঠ ছিলেন। জগৎ শেঠ একটা উপাধি, সেই সময় যিনি জগৎ শেঠ ছিলেন তার নাম হচ্ছে ফতেহ চাঁদ। তার সঙ্গে উমি চাঁদ ছিলেন এবং আরো অনেক ব্যবসায়ী গোষ্ঠী সেই সময়কার, তারা এটার সঙ্গে যুক্ত ছিলেন। মুর্শিদাবাদের মূল টাকশাল ছিল কিন্তু জগৎ শেঠের হাতে, এবং টাকশালটা জগৎ শেঠের গৃহেতেই ছিল। তাহলে নবাবের বিরুদ্ধে যারা, তারা কিন্তু দরবারের একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এক যার হাতে টাকশাল জগৎ শেঠ, দুই যার হাতে সেনাবাহিনী মীর জাফর। তো এই দুটি যখন একসাথে হয়ে যাচ্ছে তখন নবাবের আর কোনো আশা নেই। কিন্তু নবাবের বিষয় যদি বলা যায়, তো এই নবাব, আমি প্রথমেই উল্লেখ করলাম যে তিনি ছোটবেলা থেকেই তাকে বিভিন্নভাবে নষ্ট করা হয়েছিল এবং তিনি অত্যন্ত সেই প্রকৃতির ছিলেন যে মানুষের সঙ্গে তার আচরণ বা অন্যান্যদের সঙ্গে দরবারে
তার প্রশাসক তাদের সঙ্গে তার আচরণ কোনোভাবেই ভালো ছিল না, এবং তার যে অনেক চরিত্রগত ত্রুটি ছিল এবং মানুষের ওপর তার যে অত্যাচার সেইটা কিভাবে ডকুমেন্টেড হয়েছে সেটা আমি একটুখানি একটা জায়গা আমি বলছি যে ঐতিহাসিক যদুনাথ সরকার বলছেন যে সিরাজের চরিত্রের বিষয়ে যদি বলতে হয় তাহলে আমরা যদি ইংরেজদের কথা ধরি অথবা আমরা যদি পাটনার যে ঐতিহাসিক সাইদ বা গুলাম হোসেন, যিনি বলতে গেলে সিরাজের একজন বিরোধী সঙ্গেই তিনি ছিলেন, তাদের বক্তব্য যদি ধরি তাহলে হয়তো বলা যেতে পারে যে এই বক্তব্য একপেশে, বা যেহেতু তারা সিরাজের বিরোধী সেই জন্য তারা ওনার বিষয়ে এই ধরনের গল্প বা কলঙ্ক তারা তৈরি করেছে। সেই জন্য যদুনাথ সরকার বলছেন যে এখানে একজনের কথা শুধু দেব, একজনের বক্তব্য, যিনি হচ্ছেন মুসিয়র জন ল, অর্থাৎ কাসিম বাজারে যিনি ফরাসি যে কুঠি ছিল সেই কুঠির যিনি প্রধান ব্যক্তি ছিলেন, যে ফরাসি সৈনিকেরা সিরাজের পক্ষে লড়াই করেছিলেন ক্লাইভের বিরুদ্ধে, এবং যার বিষয়ে বলা হচ্ছে যে তিনি নিজের জীবন বিপন্ন করে সিরাজের রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন, এমন একজন মুসিয়র জন ল, তার বক্তব্য এখানে তুলে ধরা হচ্ছে। তিনি তার যে মেমোয়ার্স লিখছেন, সে মেমোয়ার্সে তিনি লিখছেন, আমি সেখান থেকে কোট করছি, The character of Sirajud-Dawla was reputed to be one of the worst ever known. In fact, he had distinguished himself not only by all sorts of debaucheries, but by a revolting cruelty. The Hindu women are accustomed to bathe on the banks of the Ganges. Sirajud-Dawla, who was informed by his spies which of them were beautiful, sent his satellites in little boats to carry them off. He was often seen in the season when the river overflows, causing the ferry boats to be upset or sunk in order to have the cruel pleasure of seeing the confusion of 100 people at a time, men, women, and children, of whom many, not being able to swim, were sure to perish. Everyone trembled at the name of Sirajud-Dawla. নিজের রাজ্যে প্রজাদের সঙ্গে যিনি এই ধরনের আচরণ করেন, সেই ধরনের ব্যক্তি কি শাসক পদবাচ্য? তাকে কি কখনো শাসক বলা যেতে পারে? বা প্রজাবর্গের কোনো অংশ, হিন্দু মুসলমান যে অংশই হোক, কোনো অংশ কি তাকে তার প্রকৃত শাসক বলে মেনে নিতে পারেন? তার যে মহিলা সংক্রান্ত এবং তাদেরকে যে তুলে নিয়ে আসা, বিশেষ করে হিন্দু মহিলা এবং এমনকি যে সমস্ত প্রতিষ্ঠিত ঘর যারা বড় বড় জমিদার বা বিভিন্ন পদে ছিলেন, তাদের বাড়ির যে সমস্ত মেয়ে বউ, তাদেরকেও তুলে নিয়ে আসার তার যে একটা প্রবৃত্তি ছিল, সেটা এখানে যে মুসিয়র জন ল শুধু লিখেছেন তা নয়, আমরা রানী ভবানীর ক্ষেত্রেও আমরা জানি যে তার কন্যার প্রতি তার একটা নজর হয়েছিল এবং সেই সময় রানী ভবানীর সঙ্গে সংঘাত হয়েছিল সিরাজউদ্দৌলা। তো এই প্রসঙ্গে একটু উল্লেখ করি যে এইটাই এইরকম ধরনের একজন মানুষ, যাকে মানুষ, সাধারণ মানুষ তো চাইতোই না, তার পরিবারের এবং রাজতন্ত্রের লোকেরাও ওনাকে হয়তো চাইতো না। এইটাই কি কারণ যে যখন যুদ্ধ শেষে যখন ক্লাইভের সৈন্যরা মার্চ করে যাচ্ছে, তখন হাজার হাজার মানুষ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে, খানিকটা কি ওদের আশ্বাসন হলো যে না গেল, নবাবটা গেল, খুব ভালো হলো, এরকমের জন্য ওরা দেখছিল? নাহলে তো ওরা যদি অ্যাটাক করতো এই 300 জনের মতো সৈন্যকে, তাহলে তো ওখানেই শেষ হয়ে যেত কাহিনী। তো এটা কি তাই কারণ যে মানুষ, সাধারণ মানুষ এত তিতি বিরক্ত হয়ে গেছিল
যে তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটাকে উপভোগ করেছিল যে নবাবের সৈন্যরা হেরে গেছে? হ্যাঁ, সেটা আমরা তো আন্দাজ করতে পারি, সেটা তো অবশ্য সাধারণ মানুষের কোনো তো নির্দিষ্ট তথ্য প্রমাণ সেই সময় তো লিখে যাননি, সেই জন্য সেইটা আমরা হয়তো সরাসরি তাদের মুখ থেকে আমরা শুনতে পারবো না, সেই জন্য একদম নির্দিষ্টভাবে আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু আমরা স্বাভাবিকভাবেই সেটা আন্দাজ করতে পারি। কিন্তু অন্তত হিন্দু জমিদার বর্গ, রানী ভবানীর কথা আমি তো বললাম, তার সঙ্গে সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র নদিয়ার, তো রাজা কৃষ্ণচন্দ্র এর সঙ্গে যুক্ত ছিলেন, এবং তার পরবর্তীকালে যে দুর্গা পূজা এবং জগদ্ধাত্রী পূজার যে রীতি, যেগুলি বাঙালি সম্ভ্রান্ত জমিদার পরিবারগুলিতে শুরু হয়, বিশেষ করে নদিয়া, রাজবাড়ী এবং কলকাতায় যে রাজবাড়ী বা শোভাবাজারের, তো সেখানে আমরা যে ধরনের দুর্গাপূজা দেখতে পাই, সেটা তো এক ধরনের একটা হয়তো থ্যাঙ্কস গিভিং, মানে হিন্দু সমাজের একটা থ্যাঙ্কস গিভিং এর মতনই একটা ভাব, সেই ভাবটা আমরা সেখান থেকে দেখতে পাই, মানে জমিদারদের থেকে। কিন্তু সাধারণ মানুষের যেহেতু কোনো রেকর্ডিং নেই, ফলে আমরা ওইটা নির্দিষ্ট বলা। কিন্তু আরেকটা জিনিস আমরা একটু এরপরে যাব, যে এর ইম্প্যাক্টটা কি হলো সে বিষয়ে একটু আলোচনা করব, কিন্তু তার আগে একটা বিষয় না উল্লেখ করলেই নয়, এবং অনেকেই হয়তো এটা জানেন না, জগৎ শেঠ বলে একজন কোনো ব্যক্তি ছিলেন না। জগৎ শেঠ অ্যাকচুয়ালি জগতের ব্যাংকার আর কি, মানে ব্যাংকের যিনি। এবার এই সময় যিনি জগৎ শেঠ, যিনি শেঠ ছিলেন, শেঠ মানে শ্রেষ্ঠী, সংস্কৃত শ্রেষ্ঠী, তার নাম ছিল ফতেচাঁদ মাহতাব রায়। ফতেচাঁদ মাহতাব রায়, এটা আমরা অনেকেই জানি না, আমরা শুধু জগৎ শেঠ বলে থাকি। কিন্তু এটা আমরা ভুলে গেছি যে বাংলা ছিল পৃথিবীর মধ্যে অন্যতম প্রসপারাস জায়গা, মানে ওয়েলথের দিক থেকে এবং কালচারের দিক থেকে, ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে। গোটা ভারতবর্ষের যে জিডিপি তখনও, মানে ওই ইংরেজরা ওই 1750 সাল নাগাদ জিডিপি ছিল প্রায় 25%, গ্লোবাল জিডিপি ভারতবর্ষের ছিল, এবং তার প্রধান সাপ্লায়ার ছিল বাংলা। এবং জগৎ শেঠ ছিলেন সেই ব্যাংকার যিনি সারা মোগলদের পর্যন্ত টাকা ধার দিতেন। এই যে একটা সিচুয়েশন বাংলার ছিল, এটা আমরা ভুলে গেছি যে কত রিচ ছিল বেঙ্গল, এবং তার পরবর্তীকালে যে ইম্প্যাক্টটা হলো সেটা সম্বন্ধে এবার আমরা আসি। তো যাই হোক, একদিনের যুদ্ধে সিরাজ তো পরাজিত হয়ে নিহত হয়ে গেল, এবার রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে এলো। এইবার কি হলো ভারতবর্ষেই বা কি হলো, এবং পৃথিবীতেই বা কি হলো ইম্প্যাক্টটা? কারণ এটা একটা বড় বিশেষ একটা জাগতিক ঐতিহাসিক ঘটনা। এটা শুধু বাংলা নয়, এটা শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে একটা ইম্প্যাক্ট ফেলেছিল এই পলাশির একদিনের যুদ্ধ। জগৎ শেঠ পরিবারকে প্রথম ফারুক সিয়ার তাদের উপাধি দিয়েছিলেন নগর শেঠ। নগর শেঠ এর পর আলিবর্দী খান তাদের উপাধি দিয়েছিলেন জগৎ শেঠ। তো প্রাক পলাশির যে অর্থনৈতিক পরিস্থিতি বাংলার, সেটা নিয়ে একটু বিতর্ক আছে, হয়তো দুটো দিকেরই কিছু পয়েন্টস আছে। একটা বিষয় হচ্ছে যে কিছু ঐতিহাসিক, যেমন নরেন্দ্র কৃষ্ণ সিংহ, সুশীল চৌধুরী প্রভৃতি, প্রাক পলাশী বাংলার যে অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃদ্ধির কথা তুলে ধরেছেন, এটা যেমন একটা দিক অবশ্যই আছে, প্রাক পলাশী বাংলার প্রচুর অর্থনৈতিক সমৃদ্ধি, যার কথা আপনি উল্লেখ করলেন। এবং পলাশী এইভাবেও একটা বিভাজিকা দেখা যেতে পারে যে পলাশীর পূর্ব পর্যন্ত ইংরেজরা তাদের বাণিজ্যের জন্য তারা ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে সোনা এবং রূপো তারা আমদানি করে আনতো বাংলায়, এখান থেকে বস্ত্র ইত্যাদি অন্য জিনিস ক্রয়ের জন্য, মূলত হচ্ছে বস্ত্র এবং আরো অন্যান্য যে সমস্ত সামগ্রী, সেগুলি তারা ক্রয় করত মূলত সোনা এবং রূপো দিয়ে, কারণ তাদের ওখানে উৎপাদিত সেই সময়কার কোনো জিনিসের এখানে কিন্তু কোনো চাহিদা ছিল না, ফলে তাদের সোনা এবং রূপো দিয়েই কিনতে হতো, এবং প্রচুর পরিমাণে সোনা এবং রূপো তারা নিয়ে আসতো বাংলায়।
পলাশির পর কিন্তু এটা উল্টে যায় এবং সোনা এবং রূপো বাংলা থেকে রপ্তানি হতে থাকে, চীনেও হয় এবং ভারতের কিছু অন্যান্য অঞ্চলে যেখান থেকে তারা অন্য জিনিস ক্রয় করে সেখানেও হয়। তো এইটা একটা জিনিস হচ্ছে, মানে এই আমদানিটা আর থাকছে। কিন্তু আরেকটা দিকও আছে যেটা কিছু ঐতিহাসিক যেমন যদুনাথ সরকার, অমলেশ ত্রিপাঠী প্রভৃতি তারা যেটা উল্লেখ করেছেন আরেকটা দিক, সেটা হচ্ছে যে প্রাক পলাশী বাংলায় যদি আমরা দেখি মুর্শিদ কুলি খাঁয়ের আমল থেকে, অর্থাৎ ধরুন 1720 দশক থেকেই, 1720, 30, 40 এই দশক থেকেই কিন্তু বাংলার একটা অর্থনৈতিক সংকট কিন্তু তৈরি হচ্ছিল এবং এটা তারা বলতে প্লাস মারাঠিদের আক্রমণ, সেটা একটা দিক, সেটাও আছে। যদুনাথ সরকার আরেকটি কথা বলছেন, সেটা হচ্ছে যে এর পূর্বে যে সমস্ত মুঘল শাসনকর্তারা ছিলেন তারা কিন্তু অতটা রাজস্ব মুঘল দরবারে প্রেরণ করতেন না। মুর্শিদ কুলি খান ছিলেন অরঙ্গজেবের বিশ্বস্ত ব্যক্তি এবং অরঙ্গজেবের পরও ফারুকসিয়ারের প্রতি তিনি বিশ্বাসভাজন ছিলেন। সেই জন্য তিনি কিন্তু নিয়ম করে প্রত্যেক বছর যে রাজস্ব দিল্লিতে প্রেরণ করবার কথা সেটা তিনি প্রেরণ করতেন। ফলে যদুনাথ সরকার বলছেন যে প্রচুর পরিমাণে ধাতব সম্পদ কিন্তু বাংলা থেকে চলে যেত দিল্লিতে এই কর হিসাবে, এটাও এক ধরনের শোষণ, এটার কথাও তিনি কিন্তু উল্লেখ করছেন এবং এইটার ফলে বাংলায় অর্থনৈতিক একটা সংকট হয়েছিল এবং সাধারণ মানুষের জীবনযাপনের মধ্যেও একটা সংকট ছিল। কিন্তু সেটা সত্ত্বেও এইটা তো বাস্তব যে বাংলার যে তাঁত শিল্প এবং অন্যান্য হস্তশিল্প এগুলি অত্যন্ত উন্নত ছিল এবং সারা পৃথিবীর এগুলি একটা বলা যেতে পারে একটা বেঞ্চমার্ক হিসাবে ছিল। বাংলার যে বিখ্যাত মাসলিন, যার গল্প আমরা জানি যে সেই আংটির মধ্যে দিয়ে একটা শাড়ি সম্পূর্ণভাবে বেরিয়ে যায়, তো এত ফাইন কাপড়ের ছিল, তো এইগুলি তো সারা বিশ্ববিখ্যাত সেই সময় ছিল। তো এই যে সমস্ত দক্ষতা, এই যে স্কিল, এত ফাইন কাপড় নির্মাণের যে স্কিল বাংলার ঘরে ঘরে ছিল, এই যে হস্তশিল্প, বস্ত্রশিল্প, যেগুলির দ্বারা বাংলার অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছিল, শুধুমাত্র কৃষি দ্বারা নয়। যদিও বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির একটা খুব বড় কারণ হচ্ছে উর্বর জমি, যেহেতু আমাদের মাটিটা খুব উর্বর এবং মানে পর্যাপ্ত বৃষ্টি এবং জল এখানে রয়েছে, তো সেই উর্বরতাও যেমন একটা কারণ, কিন্তু তার সঙ্গে সঙ্গে অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে এই মানে বয়ান শিল্প ছিল। কিন্তু ব্রিটিশ আসার পরে এইটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং সেটাও আমরা জানি, সেটা আমরা বিভিন্ন সাহিত্যতে উল্লেখ পেয়েছি এবং গল্প যেটা আছে যে যারা সমস্ত তাঁত শিল্পী ছিল তাদেরকে পুরো কেটে দেওয়া হয়েছিল। তো কিছু কিছু জায়গায় এটা হয়তো কিছুটা অ্যাপোক্রিফাল গল্প হতে পারে, কিন্তু সেটা হলেও যেটা দেখাচ্ছে যে এই শিল্পকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয় এবং একটা অবশিল্পায়ন বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই সময় থেকে হয়, যেটা বাংলায় একটা দারিদ্র সৃষ্টি করে। আমরা যে দারিদ্রের কথা আমরা যে বরাবর ছোটবেলা থেকে জানি, এখন হয়তো চিত্র একটু পাল্টাচ্ছে, কিন্তু আমরা যেটা মানে একটা মানে সবসময় আমরা ধরে নিই যে ভারত একটা গরিব দেশ, আমরা গরিব দেশের মানুষ, ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি। এই যে গরিব দেশ এবং দারিদ্র, এটা কিন্তু ভারতবর্ষের চিরকাল ছিল না, এটা যে একটা ক্রিয়েটেড দারিদ্র এবং এই পলাশির পরবর্তী যে লুণ্ঠন এবং যে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে তার ফলে যে এই দারিদ্র সাধারণ মানুষের এবং সমস্ত অল্টারনেটিভ এমপ্লয়মেন্টকে বন্ধ করে দেওয়ার ফলে কৃষির ওপর যে একটা প্রচন্ড প্রেসার তৈরি হয়, যার ফলে এই সমস্ত মানে ল্যান্ডলেস লেবার প্রভৃতির যা সমস্ত সমস্যা, যেটা সম্পূর্ণ গিয়ে পড়ছে কৃষি ক্ষেত্রের ওপরে। তো এই পুরো সমস্যাটা তৈরি হচ্ছে এইটার কারণ। এটা তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস না উল্লেখ করলেই নয় যে এই যুদ্ধে হারার পর এই জগৎ শেঠ, মির্জাফর এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তখনকার মূল্যে 1 কোটি টাকা দিয়েছিল, যার এখনকার ভ্যালু 1500 থেকে 2000 কোটি টাকা আজকের ভ্যালু। আর ক্লাইভকে ব্যক্তিগতভাবে প্রায় 40 লক্ষ টাকা দিয়েছিল তখনকার, যার এখনকার ভ্যালু প্রায় 500 কোটি টাকা। এই যে টাকা ছিল
এটা তো পরে এই যে সাইফন আউট করলো টাকা, তার ফলে যে ইউরোপের বিশেষ করে ইংল্যান্ডের যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, তার যে সিড মানি সেখানে তো ইনভেস্ট করে বাংলা থেকে। একদম, একদমই তাই। তো এইবার এই যে প্রথম কলোনিয়ালাইজেশন অ্যাকচুয়ালি এস্টাবলিশ করলো ইংরেজরা ভারতবর্ষে, এবার ভারতবর্ষ থেকেই ওরা সারা পৃথিবীতে কলোনিয়াল ইম্পেরিয়াল পাওয়ারটাকে ছড়ালো। তার মানে টিল্ট হয়ে গেল। যে ভারত একদিন জিডিপি ছিল মানে 1750 সালেও 25% প্রায় জিডিপি পৃথিবীর ভারতবর্ষের ছিল, তার আগে তো এক সময় ছিল 80% গুপ্ত যুগে, কিন্তু সেইটা হয়ে গেল 1900 সালে 4%। তার মানে পুরো পৃথিবীর অর্থনীতিটাকে উল্টে দিল। এবং তো এই যে একটা ডেভাস্টেটিং চেঞ্জ হলো, এবং এটা কি দরকার ছিল যে ধরুন মোগলরা যেভাবে ভারতবর্ষের বিভিন্ন শিল্প শিক্ষা ব্যবস্থা সমস্ত আস্তে আস্তে নষ্ট করে ফেলছিল এবং তলানিতে পৌঁছে গেছিল, ইংরেজরা এসে সেটাকে আরেক ধাক্কা দিয়ে শেষ করে দিল। তো একটু আনন্দ মানে বঙ্কিমচন্দ্রের লেখা থেকে হয়তো একটুখানি সুর পাওয়া যায় যে ইংরেজরা এসেছিল ভালো হয়েছিল, যে পুরোনোটাকে ভেঙে নতুন হোক। এইটার দিকে যদি একটু আলোচনা করেন যে প্রোজ এন্ড কনস কি হলো এরা আসার পর, আমাদের ভালো মন্দ কি হলো ভারতবর্ষের এবং পৃথিবীর, এইটা নিয়ে যদি একটুখানি আপনার মতামত দেন। এইটাতে অনেকগুলি অ্যাঙ্গেল আছে, এইটাই তো একটা মানে আলাদা একটা পৃথক আলোচনা হতে পারে। ফলে আজকে আমাদের কতটা সময় আছে আমি জানি না, হিসেবে যদি বলেন। ওইটাই তো সমস্যা। এটা এমন একটা বিষয় আপনি উত্থাপন করেছেন যেটা সংক্ষেপে বলা খুব মুশকিল। তার কারণ হচ্ছে যে এটার কোনো একটা উত্তর নেই। আমি একদম পরিষ্কারভাবে যে হ্যাঁ এটা ভালো হয়েছে অথবা না ভালো হয়নি কোনোটাই আমি বলতে পারবো না, কারণ এটার অনেকগুলি দিক আছে। সেই সময় হিন্দু সমাজ মোটের ওপর ওয়েলকাম করেছিলেন। আপনি বঙ্কিমচন্দ্রের কথা বলছেন, বঙ্কিমচন্দ্রের অনেক আগেই ধরে নিন যে আমি তো জমিদার বর্গের কথা বললামই, জমিদার বর্গ ছাড়াও ধরুন রাজা রামমোহন রায়ের মতন ব্যক্তি, তারা তো ওয়েলকাম করেছেন যে মুঘলদের যে পতন হয়েছে এবং ইংরেজরা এসছে, অন্তত তো ধর্মে আমরা বেঁচেছি, এই কথা তো তার মতন ব্যক্তিও তো বলে গেছে। তো তারা সেটাকে অবশ্যই ওয়েলকাম করেছে। সেই জন্য সেটার একটা ইতিবাচক দিকও রয়েছে। যেমন মুঘলদের যে জিহাদি যে অত্যাচার মুঘল এবং পরবর্তী মুঘলদের থেকে, সেইটার থেকেও যেমন ভারতীয় সমাজ একটা রক্ষা পেয়েছে, সেই রকম পৃথিবীর নতুন যে বিজ্ঞান প্রযুক্তি সেটার একটা শক ট্রিটমেন্টও বলা যেতে পারে, কিন্তু এক ধরনের একটা শক ট্রিটমেন্টের মতন একটা এক্সপোজার পেয়েছে, যে কারণে ভারত হয়তো আজকে অনেক কিছু ক্ষেত্রে আজকে উঠতে পারছে। আজকে কিন্তু বিজ্ঞান প্রযুক্তিতে আমরা অন্তত একটা জায়গায় পৌঁছেছি এবং আরো আমরা অনেক উন্নতি করার আমরা তো পরিকল্পনা তৈরি করতে পারছি। আজকে আমরা চিপ ম্যানুফ্যাকচারও করতে পারছি ইত্যাদি। আমি ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছিলাম যে ভারতবর্ষ সারা পৃথিবীকে গণিত থেকে আরম্ভ করে জ্যোতির্বিদ্যা থেকে আরম্ভ করে কেমিস্ট্রি মেটালার্জি সারা পৃথিবীকে শিখিয়েছে এবং করেছে শিক্ষা, এবং আমাদের যে শিক্ষা কেন্দ্রগুলো ছিল নালন্দা তক্ষশিলা থেকে আরম্ভ করে এতগুলো ছিল। তো সেটা আমরা এই আস্তে আস্তে মানে ইনভেশন গুলো হলো, মোগল আমল হলো, আস্তে আস্তে সমস্ত আমরা হারিয়ে ফেললাম। আমাদের বিজ্ঞান চর্চা ইনভেনশন প্রায় বন্ধই হয়ে গেল। তো সেইটা পশ্চিম পিক আপ করলো এই থ্রু দিস ব্রিটিশ পিপল, এরা আবার নতুন করে নিয়ে এলো। সেটা আপনি যেটা বললেন যে সেই টেকনোলজি, এবং ওই জন্যই হয়তো রাজা রামমোহন রায় ইংরেজিতে শিক্ষার পক্ষপাতী, কিন্তু আমাদের আবার শিখতে হবে নতুন করে। তো ভারতবর্ষের যে এখন যে অগ্রগতি, তার হয়তো একটা পজিটিভ সাইড আছে ইংরেজদের আসার জন্য, যদিও আমরা বহু রকম ভাবে অত্যাচারিত হয়েছি। ভারতবর্ষকে একদম নিকেশ করে দিয়ে গেছে ওরা, মানে রক্ত শূন্য করে দিয়ে গেছিল যাওয়ার সময়, ভারতবর্ষকে ভেঙে দিয়ে গেছিল 3 খণ্ডে। এই যে এখন যে পাকিস্তান নিয়ে চলছে, এটাও তো ওদেরই সৃষ্টি। ভারতবর্ষ পিছিয়ে গেল আমাদের দ্বাদশ শতাব্দী, যখন তুর্কি আক্রমণ ঘটলো, আরব এবং তুর্কি আক্রমণ, সেই সময় থেকে বিজ্ঞান এবং প্রযুক্তিতে ভারতবর্ষ পিছিয়ে গেল। তার আগে পর্যন্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, ব্রহ্মগুপ্ত প্রভৃতি আমরা কিন্তু সেই সময় পর্যন্ত পাচ্ছি। ভারতবর্ষ পিছিয়ে গেল তখন, এবং বর্তমানে যেটা হয়েছে যে আমরা আবার সেটাকে পিক আপ করতে শুরু করেছি। চ্যালেঞ্জ অনেক।
আজকের দিনে আমাদের চ্যালেঞ্জ কিন্তু দুই ধরনের। সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই বিশ্বের যে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি সেটাতে আমরা ক্যাচ আপ করবো এবং সেটাতে আমরা এগিয়ে যাব, তার সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব যে সংস্কৃতি, ধর্ম, দর্শন এবং নিজস্ব যে পড়াশোনা, আমাদের যে ইন্ডিক নলেজ সিস্টেম, সেটাকে কিভাবে আমরা প্রিজার্ভ করব, একটাকে করতে গিয়ে অন্যটাকে না হারাই। তাহলে আমাদের কিন্তু দুটোকে সাইমালটেনিয়াসলি নিয়ে চলতে হবে। যেমন আমাদের চিপ ম্যানুফ্যাকচারিং ও করতে হবে, বিজ্ঞানে এগোতে হবে, নিউক্লিয়ার টেকনোলজি নিতে হবে, নিউক্লিয়ার বম্ব আমাদের রাখতে হবে, সেই সঙ্গে আমাদের যে বেদান্ত, সাংখ্য, মীমাংসা, যোগ প্রভৃতির যে একটা এন্টায়ার নলেজ সিস্টেম রয়েছে সেটাকেও আমাদের প্রিজার্ভ করতে হবে এবং আমাদের সেটাকে প্রপাগেটও করতে হবে। এই খুবই ভালো গ্রহণ করা আমাদের কাজ। আপনি যেটা একটু হিন্ট দিলেন, হয়তো আমাদের প্রধানমন্ত্রীর ড্রিম বিকশিত ভারত, সেই বিকশিত ভারত যেন একটাকে বাদ দিয়ে না হয়, যেটা আমাদের ধর্মের সংজ্ঞাই, ধর্ম কথাটা সংজ্ঞায় আদি শঙ্করাচার্য বলে গেছেন, নিঃশ্রেয়স এবং অভ্যুদয়, ম্যাটেরিয়াল প্রসপারিটি, ম্যাটেরিয়াল নলেজ প্লাস আধ্যাত্মিক উন্নতি, এই দুটোর ব্যালেন্স রেখে যদি আমরা করতে পারি, তো পলাশির যুদ্ধের যে ইম্প্যাক্ট সেটা আমরা এখন আমি বুঝতে পারছি। অ্যাকচুয়ালি এই যে পাকিস্তানের উপর যে হামলা ভারতবর্ষ করেছে, বিভিন্ন টার্গেটেড হামলা, এই যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে এতখানি এগিয়ে আছে ভারতবর্ষ, এগিয়ে গেছে প্রায় অন্যান্য যে কোনো দেশের সমতুল্য। এখন বলা যায় যে অনেকেই বলছেন যে ভারতবর্ষকেই কপি করেছে ইসরায়েল এবং আমেরিকা, যেভাবে আক্রমণ করেছে। কিন্তু এখানে একটা জিনিস ভারতবর্ষ এখনো পর্যন্ত রেখে দিয়েছে, যেটা হয়তো ইসরায়েলও করেনি, সাধারণ মানুষের উপর আক্রমণ ভারতবর্ষ কখনো করেনি, ভারতবর্ষ আরেকটা কোনো দেশকে কখনো আক্রমণ করেনি, নষ্ট করেনি। তো এই যে ভারতবর্ষের ঐতিহ্য, যেটার কথা আপনি বললেন, যে বেদিক সভ্যতার যে শিক্ষা, সেটা আমরা রক্ষা করতে পারবো, এটাই আশা। তো আজকে এখানেই শেষ করা যাক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার এবং